ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে অল্প টাকা খরচা করে দারুণভাবে ঘুরিয়ে দেখাবো 2 রাত 3 দিনে সম্পূর্ণ ডুয়ার্স। সাথে থাকছে জঙ্গল সাফারির সুন্দর অভিজ্ঞতা। তবে তার আগে কলকাতা থেকে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে ডুয়ার্সে এসে পৌঁছাবে, ডুয়ার্সে এসে রাত্রিবাসের জন্য কোন জায়গাটি বেছে নেবে। তবে বন্ধুরা, বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সুন্দর এক চা বাগান, তার পাশেই রয়েছে দারুণ একখানা রিসর্ট। যদি সেইখানে থাকো, থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে এবং থাকা খাওয়া মিলিয়ে কত টাকা খরচা হতে পারে, রিসর্টের আশেপাশে পায়ে হেঁটে ঘোরার মতো কোন কোন জায়গাগুলো রয়েছে, টোটো রিজার্ভ করে আশেপাশে থাকা কোন কোন টুরিস্ট পয়েন্টগুলোতে ভিজিট করতে পারবে, তাতে কত টাকা খরচা হতে পারে। এমনকি তোমরা যারা জঙ্গল সাফারি করতে চাইছো, জিপ সাফারি এবং হাতি সাফারির বুকিং এর নিয়ম কি রয়েছে, কটা থেকে কটা পর্যন্ত সাফারি হয়, তাতে কত টাকা খরচা হতে পারে, ঘোরা ফেরা থাকা খাওয়া জঙ্গল সাফারি তার সাথে জীবজন্তুর দেখা পাওয়া, সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি হবে কিন্তু দারুণ একখানা প্যাকেজ। আশা করছি যারা ডুয়ার্স ভ্রমণে আসবে তাদের এই ভিডিওটি ভীষণভাবে কাজে লাগবে। তাই আশা করছি এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে বন্ধুরা, যারা এখনো ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্যই অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। ডুয়ার্স ভ্রমণের জন্য আজকে আমার জার্নিটা স্টার্ট করছি শিয়ালদা স্টেশন থেকে। এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়ির কাঁটায় বাজে সন্ধ্যে ঠিক 7:30। আজকে আমি কিন্তু ডুয়ার্স ভ্রমণ করার জন্য শিয়ালদা স্টেশন থেকে ধরবো রাত্রিবেলা ঠিক 8:30টার কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন, যে ট্রেন ধরে সোজা রওনা দেবো নিউ মাইল জংশনের উদ্দেশ্যে। তবে বন্ধুরা, দুদিনের ছুটিতে কিভাবে একদম কম টাকা খরচা করে ডুয়ার্স এবং তার সাথে আশেপাশের কিছু নতুন নতুন টুরিস্ট পয়েন্ট কিভাবে ঘুরে দেখবে, তার টোটাল ইনফরমেশন দেওয়ার জন্যই কিন্তু বেরিয়ে পড়েছে ডুয়ার্সের পথে। এখন হাতে অনেকক্ষণ সময় রয়েছে, তাই আপাতত 13 নম্বর প্ল্যাটফর্মে বসেই অপেক্ষা করব, দেখি কত নাম্বার প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন দেবে, তারপরে বাকি ইনফরমেশনগুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি অ্যানাউন্সমেন্ট করলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে দেবে। ঘড়ির কাঁটায় যখন রাত্রে ঠিক 8টা, সেই সময় 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্মে ট্র্যাকে এসে পৌঁছালো। ডুয়ার্স পৌঁছানোর জন্য সবথেকে ভালো এবং একটি মাত্র ট্রেন রয়েছে, শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনে জার্নি করলে পরে ফার্স্ট ক্লাস এসিতে ভাড়া লাগবে মাথা পিছু 2340 টাকা, সেকেন্ড ক্লাস এসির ভাড়া 1410 টাকা, এসি থিয়েটারের ভাড়া 1000 টাকা, স্লিপার কোচের ভাড়া 380 টাকা। ট্রেনে উঠে রাতের খাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 8টা। এইমাত্র ট্রেন এসে পৌঁছালো শিলিগুড়ি জংশনে। ট্রেন আসার সঠিক সময় ছিল শিলিগুড়ি জংশনে সকালবেলা 8:10-এ। সেখানে ট্রেন এসে কিন্তু 8টার সময় পৌঁছে গিয়েছে। প্রায় 10 মিনিট আগে আমরা শিলিগুড়ি জংশনে পৌঁছে গিয়েছি। এখন বেশ খানিকক্ষণ এবারে শিলিগুড়ি জংশনে ট্রেন দাঁড়িয়ে থাকবে। আবার ঠিক সকালবেলা 8:25-এ শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ছাড়বে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। এখন সামনের দিকে ইঞ্জিনটা কিন্তু চেঞ্জ করা হচ্ছে, কারণ আমরা যেই পথে এলাম মোটামুটি এইবারে উল্টো দিকে আমাদের জার্নি করতে হবে। তোমরা কিন্তু ভয় পাবে না যে উল্টো দিকে যাচ্ছি বলে তোমরা হয়তো আবার শিয়ালদাতে পৌঁছে যাবে, এমনটা না, রুটটা চেঞ্জ হবে। তবে বন্ধুরা, আমি ট্রেনে বসে এবারে যে শিলিগুড়ি স্টেশন থেকে জার্নিটা শুরু করব নিউমাল জংশন পর্যন্ত, ভীষণ সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা যায়, সেটা ট্রেনে বসেই ক্যাপচার করার চেষ্টা করব। আশেপাশে প্রচুর কুয়াশা রয়েছে, যতটা সম্ভব সুন্দর ভিউটা তুলে ধরবো। আশা করছি আমার মতো এই ভিউগুলো দেখতে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। বেশিক্ষণ আর বাইরে দাঁড়িয়ে থাকবো না, ট্রেনে উঠে পড়বো। শিলিগুড়ি জংশন থেকে ট্রেন ছাড়ার পরে বাকি পথ ট্রেন ভীষণ ধীর গতিতেই চলবে, যার কারণে ট্রেনে বসে প্রকৃতির সুন্দর রূপ তোমরা দারুণভাবে উপভোগ করতে পারবে, যেন মনে হবে টয় ট্রেনে করে তোমরা জার্নি করছো। চা বাগান, জঙ্গল, ছোট বড় কিছু খরস্রোতা নদী, তার উপরে তৈরি ছোট বড় ব্রিজ। জার্নি পথে চোখে পড়বে তিস্তা নদীর অপরূপ সুন্দর দৃশ্য। ট্রেনে বসে এই দৃশ্য যেন মন ছুঁয়ে যাওয়ার মতো। দুদিকেই বড় বড় উঁচু উঁচু পাহাড়,
মাঝখান দিয়ে যেন বয়ে আসছে তিস্তা নদী, তার ওপরেই তৈরি এই বিশাল ব্রিজ, যার ওপর দিয়ে আমরা জার্নিটা করছি। উত্তরবঙ্গ মানে শুধু যে পাহাড় তা কিন্তু নয়। উত্তরবঙ্গ মানে সবুজে মোড়া ছোট বড় পাহাড়, অজস্র খরস্রোতা নদী, ছোট বড় ব্রিজ, ছোট বড় টানেল, জঙ্গল, চা বাগান, সবকিছু মিলিয়ে যেন উত্তরবঙ্গ এক আলাদা রকমের জগৎ। চলার পথে চোখে পড়বে এরকম বেশ বড় বড় দুখানা টানেল। এটা হলো 2 নাম্বার টানেল। টানেলের মধ্যে দিয়ে যখন জার্নি করবে ট্রেনের ভেতরটা পুরোই অন্ধকার হয়ে যাবে। বিষয়টা কিন্তু মন্দ লাগবে না। গুলমা ফরেস্ট পার করার সময় জানলার পাশে বসে শুধু জঙ্গলের এদিক ওদিক তাকানো। যদি কোনো জীবজন্তুর দেখা পাওয়া যায় তবে ময়ূরের দেখা তো অবশ্যই পাবে। হাজারো ক্লান্তির পরে এই ট্রেন জার্নিটা যেন আলাদা রকমের স্বস্তি দেবে তোমাদের। ফাইনালি সেফ এবং সুন্দর একখানা জার্নি কমপ্লিট করে শিয়ালদা স্টেশন থেকে 640 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছালাম সকালবেলা 9:28 নিউমাল জংশনে, একদম সঠিক সময়। এখন নিউমাল জংশনের 1 নাম্বার প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ 1 নাম্বার প্ল্যাটফর্মের ট্র্যাকেই ট্রেন দাঁড়িয়েছিল। ট্রেন সোজা রওনা দিল তার গন্তব্যস্থলের দিকে। এবারে আমি এখান থেকে রওনা দেবো আমার গন্তব্যস্থলের দিকে। 1 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে সোজা বেরিয়ে যাব আমি কিন্তু নিউমাল জংশনের একদম মেন গেটের দিকে। নিউমাল জংশনের একদম ঠিক মেন গেটের সামনেই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডে স্টেশন চত্বর দেখা যাচ্ছে। স্টেশন চত্বর থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে তোমরা দেখতে পারবে 4 চাকা গাড়ি স্ট্যান্ড এবং রয়েছে টোটো স্ট্যান্ড। এইখান থেকে গাড়ি ঠিক করে তোমরা কিন্তু তোমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারো, যদি আগে থেকে কোনো রকম তোমরা রিসর্ট বুক করে থাকো। তবে আমি যেখানে যাব সেখানে যাওয়ার জন্য মোটামুটি সব ড্রাইভার দাদাদের সাথেই কথা বললাম, তারা বলছে 800 টাকার মতো খরচা হবে। তবে এখানে এসে যেটা বুঝলাম ছোট গাড়ির অপশনটা কিন্তু একটু কম। এখানে বেশিরভাগটাই দেখতে পাচ্ছি বড় যে বুলেরো গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো, ট্রাভেরা গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। তবে আমরা যেহেতু দুজন রয়েছে, আমি আর সৌরভ, সাথে রিশু রয়েছে, আমাদের দুজনের জন্য ছোট গাড়ির অপশনটা হলে পরে কিন্তু বেশ ভালো হয়। তবে সামনের দিকে একটু এগিয়ে যাব, সামনের দিকে বেশ কয়েকটা ছোট গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তাদের সাথে কথা বলে জানবো আমি যেখানে যাব সেখানে যেতে হলে কত টাকা খরচা হচ্ছে। আগে ঠিক করে নিই, তারপরে বাকি ইনফরমেশন গুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমি একখানা ছোট গাড়ি কিন্তু ঠিক করে নিয়েছি, ছোট 4 চাকা গাড়ি। খরচা পড়লো 800 টাকা। সামনের দিকে একখানা রয়েছে টোটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ডে গিয়ে কথা বলেছি, তারা চাইছে 500 টাকা। আমার মনে হয় টোটো করে গেলে পরে সময়টা একটু বেশি লাগবে, তাই বেটার অপশন হবে 4 চাকা গাড়ি ঠিক করে গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া। তবে আমি আজকে ডুয়ার্স ভ্রমণে এসে কোথায় রাত্রি বাস করব সেটা অবশ্যই গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে পুরো ডিটেলসটাই তুলে ধরবো। এখন আপাতত গাড়িতে উঠে গন্তব্যস্থলের দিকে রওনা দেব। 4 চাকার ছোট গাড়ি বুক করে নেওয়ার পরও সৌরভ গিয়ে একবার টোটো ড্রাইভার দাদাদের সাথে কথা বলেছিল। পরে অবশ্য তারা 400 টাকাতে রাজি হয়ে গিয়েছিল। পরে আমি ডিসিশনটা নিলাম, যেহেতু কিছুটা পথ আমাদেরকে মেন হাইওয়ে দিয়ে জার্নি করতে হবে, সাথে রিশু রয়েছে, তাই মনে হলো 4 চাকা গাড়ি করে জার্নি করাটাই বেটার অপশন হবে। এই সুন্দর ভিউ, তার সাথে চা বাগান, অজস্র জঙ্গল, তার বুক চিরে চলে গেছে কালো পিচের সরু রাস্তা, দুদিকের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, যা দেখার জন্য বারে বারেই ছুটে আসতে ইচ্ছে করে উত্তরবঙ্গের দিকে। ডুয়ার্স ভ্রমণে এসে রাত্রিবাসের জন্য অনেকেই বিভিন্ন জায়গা বেছে নেয়। তবে আজ আমি যেখানে রাত্রিবাস করব, নিউমাল জংশন থেকে তার দূরত্ব প্রায় 19 কিলোমিটারের কাছাকাছি। ঘন জঙ্গলের মধ্যে জার্নি করে এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলের কাছে। তবে তোমরা যারা হাতি সাফারি করতে চাইছো তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একখানা জায়গা। ফাইনালি পৌঁছে গেলাম আজকে আমাদের ডুয়ার্স ভ্রমণের রাতের আস্তানায়, যেখানে নাইট স্টে করব। বাতাবাড়িতে রয়েছে ভীষণ সুন্দর একখানা রিসর্ট, যার নাম হলো ব্রহ্মময়ী রিসর্ট। আপাতত সেখানেই দাঁড়িয়ে রয়েছি। তবে বুঝতেই পারছো 700 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখানে এসে পৌঁছেছি, বেশ অনেকটাই টায়ার্ড রয়েছি। তোমাদের সাথে নিয়ে আগে রুম ট্যুরটা করে আসব। গরুমারা জাতীয় উদ্যানের কাছেই অবস্থিত বাতাবাড়ি। পাশ দিয়ে বয়ে গেছে মূর্তি নদী। বিশেষ করে চা বাগানের জন্য বাতাবাড়ি প্রচুর নাম করেছে, তাই পর্যটকদের কাছে এক আকর্ষণীয় জায়গা বাতাবাড়ি।
সেই বাতাবাড়িতে রয়েছে ব্রহ্মময়ী রিসর্ট। গরুমারা জাতীয় উদ্যান, মূর্তি নদী, চা বাগান সবই যখনই হাতের কাছে, তার সাথে রাত্রিবাসের এত সুন্দর ব্যবস্থা, তাহলে কি করে মিস করা যায় ডুয়ার্স ভ্রমণ। আর এই সুন্দর জায়গাটির সন্ধান দেব বলেই তো চলে এলাম ডুয়ার্স ভ্রমণ করতে। ব্রহ্মময়ী রিসর্টের চারিদিকের খুব সুন্দর ভিউটা তুলে ধরলাম, তার সাথে রইল ডুয়ার্স ভ্রমণের A to Z ইনফরমেশন। ভিডিওটির শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো, আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। রাত্রিবাসের জন্য বেছে নিয়েছি আমি কটেজ। তোমরা কটেজ ছাড়াও সামনের দিকে যে ফ্লোরগুলো দেখতে পাচ্ছ, বড় বিল্ডিংটা, পরপর অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে। এবারে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রুম নিয়ে থাকতে পারো। সামনের দিকের ভিউটা খুবই সুন্দর। তবে আমাকে যে রুমটা দিয়েছে, রুমের ঠিক পাশে এই সাইডটা একটু দেখাও, পুরো রয়েছে কিন্তু বাম্বু ট্রি। প্রচুর পাখি বসে রয়েছে, আর পাখির ডাকগুলো শুনলেই একদম মনমুগ্ধ হয়ে যাবে। রুমটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। এই রুম দেখে যতই তোমরা টায়ার্ড থাকো, সেই টায়ার্ডনেসটা এক চুটকিতে ভ্যানিশ হয়ে যাবে। বড় বেড রয়েছে, ডাবল বেড, দুটো বালিশ, ব্ল্যাঙ্কেট, টাওয়াল। আর এই সাইডে রয়েছে একদম বেডের পাশে বড় জানলা। জানলা খুলে দিলে পরে বাইরের দিকে সুন্দর ভিউ তোমরা কিন্তু দেখতে পারবে। এই হলো জানলা। জানলা ঠিক ওপরের দিকে রয়েছে এসির ব্যবস্থা। লাইট, পাখা সমস্ত কিছু দিয়ে রুমটা বেশ সুন্দর সাজানো। এখানে রয়েছে ছোট্ট একখানা কার্পেট এবং রুমের ভেতরে ডাস্টবিনের ব্যবস্থা। আচ্ছা, রুমের পাশে এখানে কিন্তু যখন তোমরা এন্ট্রি করবে রুমের ভেতরে আর কি, একখানা সুইচ বোর্ড দেখতে পারবে। আর এই দিকে রয়েছে একদম বেডের পাশে আয়নার ঠিক নিচের দিকে একখানা সুইচ বোর্ডের ব্যবস্থা। আর খুব সুন্দর করে আয়না, ওয়ার্ড্রপ একসাথে সেট করা বেডের সাথে, খুব সুন্দর করে সাজানো গোছানো। ছোট্ট একখানা টি টেবিল, দুখানা চেয়ার। এই সাইডে রয়েছে টিভির ব্যবস্থা, জলের জগ, দুটো জলের গ্লাস, দুটো শ্যাম্পুর পাতা রয়েছে, ছোট্ট একখানা সাবান। এই দিয়ে রুমটা সাজানো গোছানো। আর আমি যদি ওয়াশরুমটা দেখাই, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, ওয়াশরুমটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমার আর তেমন কিছু প্রয়োজন পড়ে না। এই হলো বেসিন এরিয়া। এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এখানে ছোট্ট একখানা বেসিন রয়েছে আর টাওয়াল রাখার জন্য ছোট্ট একখানা হ্যাঙ্গার। এই দিকে আসলে পরে ওয়াশরুমটা দেখতে পারবে, যেখানে বালতি, মগ, এক্সস্ট ফ্যান, শাওয়ার, গিজার, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার সমস্ত কিছু রয়েছে। রুমটাও যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজানো, তেমনি ওয়াশরুমটাও বেশ বড় এবং সুন্দর করে সাজানো গোছানো। অনেকটাই টায়ার্ড রয়েছি, জামা কাপড় ছাড়বো, একটু ফ্রেশ হব, তারপরে চট জলদি করে আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ব্রহ্মময়ী রিসর্টে একসাথে 4 জন একই রুমে থাকতে চাইছো? তাহলে খুব সুন্দর রুমের ব্যবস্থা পেয়ে যাবে। এটি হলো একটি 4 বেডের রুম। রুমটা বেশ বড়। একটি রুমের মধ্যে বড় বড় দুটো বেডের ব্যবস্থা রয়েছে। দুটো বেডেই তোমরা দেখতে পারবে দুটো বালিশ, সাথে রয়েছে দুটো টাওয়াল এবং ব্ল্যাঙ্কেট। বেডের পাশে এক সাইডে রয়েছে বড় একখানা ওয়ার্ড্রপ, এক সাইডে রয়েছে ড্রেসিং টেবিল। খুব সুন্দর কার্পেট পাতা রয়েছে, সাথে লাইট, পাখা, এসি, টিভি, ছোট টি টেবিল, চেয়ার, ডাস্টবিন সমস্ত কিছু দিয়ে রুমটা দারুণ সুন্দর করে সাজানো গোছানো। রুমের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু দারুণ সুন্দর। ব্রহ্মময়ী রিসর্টে থাকলে 24 আওয়ার্স এসি, গিজার এবং পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা পেয়ে যাবে। এই যে তোমাদেরকে রুমটা দেখালাম, রুমের মধ্যেই রয়েছে খুব সুন্দর ছোট্ট একখানা ব্যালকনি। ব্যালকনির দিকে আসলে পরে খুব সুন্দর প্রকৃতির দৃশ্য তো দেখতে পারবে। কপাল ভালো থাকলে সকাল সকাল ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কেও দর্শন করতে পারবে। রুমের সাথে অ্যাটাচ রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজানো। গিজার, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, আয়না, হ্যান্ড শাওয়ার সমস্ত কিছু রয়েছে। আশা করছি এখানে থাকলে পরে তোমরা মোটামুটি সমস্ত কিছু ব্যবস্থাই পেয়ে যাবে। ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর ঠিক 1:30টা। এই মাত্র আমাদেরকে রুমে গিয়ে দাদা নক করে বলে এলো যে দুপুরের খাবার দাবার পুরো রেডি। প্রচুর জোরে খিদে পেয়ে গিয়েছে, সোজা চলে যাব ডাইনিং হলে। দুপুরের খাবারে কি কি রয়েছে সেটা অবশ্যই বলবো। তবে ব্রহ্মময়ী রিসর্টে কিন্তু তোমরা আসলে পরে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা পেয়ে যাবে। আমার মনে হয় এটা সকলেরই ভীষণভাবেই কাজে লাগবে। ওয়াইফাইটা যে কোনো জায়গাতে গেলে পরে ভীষণভাবেই কিন্তু প্রয়োজনে পড়ে। এই হলো সামনের দিকে রিসেপশন এরিয়া, পাশে রয়েছে ডাইনিং হল, সেখানে বসেই দুপুরের খাবার দাবার কমপ্লিট করব।
ডাইনিং এরিয়াতে এন্ট্রি করলে পরে তোমরা খুব সুন্দর বসার ব্যবস্থা তো দেখতে পারবে, কিন্তু সবার প্রথমে চোখে পড়বে কিন্তু রিসেপশন এরিয়া, যেখানে খুব সুন্দর ইনডোর প্ল্যান্ট, লাইট, পাখা সমস্ত কিছু দিয়ে কিন্তু এই জায়গাটা সাজানো গোছানো, যেখানে বসে তোমরা সকালের, দুপুরের এবং রাতের খাবার দাবার কমপ্লিট করতে পারবে। ছোট্ট ছোট্ট টেবিল, যেখানে বসে খাবার দাবার কমপ্লিট করতে পারবে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো। এখন আপাতত ডাইনিং হলে বসে আমি দুপুরের খাবারটা কমপ্লিট করব। পুরো টেবিল সাজিয়ে সার্ভ করা হয়েছে দুপুরের খাবার। আজ দুপুরের মেনু হলো সাদা ভাত, আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, পালং শাকের ঘন্ট এবং রুই মাছের কারি। এখানে রয়েছে খুব সুন্দর করে সাজানো স্যালাড। এই দিয়ে দুপুরের খাবার কমপ্লিট করব। ঝটপট করে খেয়ে দেখবো খাবারগুলো খেতে কেমন হয়েছে। দুপুরবেলা খাবারে আমাদেরকে যে সমস্ত খাবার সার্ভ করেছিল, মাছের ঝোল, শাকের ঘন্ট, ডাল, মোটামুটি সবই আমি অল্প অল্প করে টেস্ট করেছিলাম। আমার মুখে তো ভীষণ ভালো লেগেছিল। ছোট থেকে বড় এই খাবারগুলো সকলেই তৃপ্তি করে খেতে পারবে। ভেড়িতে চাষ করা মাছ আর পরিষ্কার জলে টাটকা মাছের মধ্যে স্বাদের একটু হলেও তফাৎ রয়েছে। একদম পরিষ্কার জলের টাটকা মাছ আমাদের সার্ভ করেছিল, যার জন্য মাছের টেস্টটাও অসাধারণ ছিল। তবে মাছের বিষয়ে আইডিয়া একটু আমার কম রয়েছে। সৌরভের মুখে মাছটা তো অসাধারণ লেগেছে। টাটকা মাছের মুড়ো দিয়ে তৈরি করা হয়েছিল পালং শাকের ঘন্ট, যেটা খেতে অসাধারণ লাগছিল। দুপুরের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। বেলা এখনো পড়েনি, তাই ভাবলাম রুমে বসে সময় নষ্ট করা যাবে না। আমাদের এই ব্রহ্মময়ী রিসর্টের আশেপাশে ঘুরে দেখার মতো সুন্দর সুন্দর কিছু টুরিস্ট পয়েন্ট রয়েছে, সেইগুলোই এবারে ঘুরে দেখব। তাই আমি ম্যানেজার দাদার সাথে কথা বললাম, দাদা একখানা টোটোর ব্যবস্থা করে দিয়েছেন। টোটোওয়ালা দাদা তার টোটো নিয়ে হাজির হয়েছে আমাদের রিসর্টের সামনে। ছেলে অলরেডি আগে থেকে বসে রয়েছে টোটোতে। কোথায় কোথায় ভিজিট করছি, আশেপাশের পরিবেশটা কেমন, সমস্ত কিছুটা ভিডিওর মাধ্যমে ক্যাপচার করব এবং তোমাদের সামনে তুলে ধরবো। দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। ব্রহ্মময়ী রিসর্টের আশেপাশের পরিবেশটা ভীষণই সুন্দর। বড় বড় খোলা মাঠ, খুব অল্প সংখ্যক জনবসতি, বড় বড় জায়গা জুড়ে রয়েছে চা বাগান। সেই দৃশ্য দেখতে দেখতে টোটোতে বসে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। তবে তোমরা যারা হাতে সময় নিয়ে ঘুরতে আসবে, প্রথম দিনটা রুমে বিশ্রাম নিতে পারো। আমি যেহেতু অল্প দিনে অল্প টাকা খরচা করে ডুয়ার্স ভ্রমণ করব এই প্ল্যানিংয়েই এসেছি, তাই প্রথম দিনেই ঘুরতে বেরিয়ে পড়েছি। এসে পৌঁছালাম আমার প্রথম গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি আমি গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পের একদম ঠিক ভেতরে। জায়গাটা ভীষণ সুন্দর। এখানে আসার কারণ, তোমরা যারা হাতি সাফারি করতে চাইছো, তোমাদেরকে কিন্তু হাতি সাফারি শুরু করতে হবে এই ক্যাম্প থেকে। দেখিয়ে দিচ্ছি, এখানে যে একখানা ছোট্ট দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারটা বানানোর একটাই কিন্তু উদ্দেশ্য, বসার উপরে ব্যবস্থা রয়েছে। তোমরা যারা এলিফ্যান্ট সাফারি করতে চাইছো, হাতিগুলো এসে কিন্তু এই ওয়াচ টাওয়ারের পাশেই দাঁড়াবে এবং ওপর দিকে উঠে তোমাদের হাতির পিঠের ওপরে কিন্তু বসে তারপরে যেতে হবে হাতি সাফারিতে। জায়গাটা ভীষণ সুন্দর, প্রচুর মানুষজন এসছে। আর এইখানে পরপর অনেকগুলো কিন্তু হাতি রয়েছে। তবে এই হাতিগুলো কিন্তু পোষ মানা হাতি, কাউকে কোনো রকম ক্ষতি করবে না। আর এই হাতিগুলোর পিঠে চড়েই কিন্তু হাতি সাফারি তোমরা করতে পারবে। এইদিকে দেখো লেখা রয়েছে নো এন্ট্রি। হাতিগুলো এই দিক দিয়ে কিন্তু পুরো কোর এরিয়ার ভেতরে নিয়ে যাবে এবং পুরো জঙ্গলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে। সামনের দিক দিয়ে দুটো কিন্তু পরপর হাতি বেরোচ্ছে হাতি সাফারিতে যাওয়ার জন্য। চলো সামনের দিকের ভিউটা একটু তুলে ধরি। একটু শুধু দেখো কেমন মহারাজের মতো হম্ব থম্ব করে বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে যে যাই বলুক, জঙ্গলের হাতিই হোক কিংবা পোষ মানা হাতি, এত কাছ থেকে আমি হাতি দেখেছি যা দেখে আমার সত্যিই মন ভরে গেছে। নিজের পিঠে 3 জনকে বসিয়েছে। সামনের দিকে যিনি বসে রয়েছেন তিনি হলো হাতি পরিচারক, পেছনের 2 জন টুরিস্ট। বাতাবাড়ির সাথে লাগোয়া গরুমারা জাতীয় উদ্যান, তাই তোমরা যারা বাতাবাড়িতে থাকবে খুব সহজেই গরুমারা জাতীয় উদ্যানে হাতি সাফারি করতে পারবে। হাতি সাফারির জন্য তোমাদেরকে অনলাইনে বুকিং করতে হবে। গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প কিংবা গরুমারা ন্যাশনাল পার্কের ভেতরেই রয়েছে জুট ইন্ডাস্ট্রি। তোমরা একবার এই জায়গা থেকে ঘুরে যাবে।
জুট ইন্ডাস্ট্রিতে আসলে দেখতে পারবে কিছু মহিলারা নিজেদের হাতে তৈরি করছে পাটের তৈরি বিভিন্ন জিনিস। গরুমারা জঙ্গলের আশেপাশে ছোটখাটো রয়েছে জনবসতি, সেইখানকার মহিলারা এসেই তাদের হাতের কাজগুলো তুলে ধরেছে। বিভিন্ন ধরনের পাটের তৈরি ব্যাগ, তার সাথে তোমরা দেখতে পারবে ছোট বড় পাপোশ, কার্পেট, বিভিন্ন ধরনের জিনিস। তোমরা যারা কিনতে ইচ্ছুক একটু দরদাম করে এখান থেকে কিছু একটা কিনে নিতে পারো। নিজেদের হাতের কাজগুলোকে সামনে রেখে নিজেদের প্রতিষ্ঠিত করার ছোট্ট প্রচেষ্টা, এখানে সময় কাটাতে পেরে আমার বেশ ভালো লেগেছিল। গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পের ভেতরে এখনো রয়েছি, বেশ অনেকক্ষণ সময় কাটালাম, খুবই ভালো লাগলো। এক আলাদা রকমের পরিবেশ, চারিদিকে বিভিন্ন ধরনের গাছগাছালি, ছোট বড় গাছ, ঘন জঙ্গল, চা বাগান, সবকিছু মিলিয়ে মিশিয়ে যেন জায়গাটা এক অন্য রকমের রূপ ধারণ করেছে। তবে তোমরা যারা এক আলাদা রকম পরিবেশে নাইট স্টে করতে চাইছো একদম ঘন জঙ্গলের মধ্যে, তোমরা গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পের ভেতরে খুব সুন্দর কিন্তু রাত্রিবাসের ব্যবস্থা পাবে। একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পরপর লাইন দিয়ে ছোট্ট ছোট্ট কটেজ গুলো দেখো, এখান থেকে শুরু হয়েছে, পুরো এই লাইন দিয়ে কিন্তু প্রচুর কটেজ রয়েছে। কটেজ গুলোর ব্যাক সাইডেই রয়েছে চা বাগান। এখানে তোমরা রুম বুক করে থাকতে পারবে, তবে তোমাদেরকে কিন্তু রুম বুক করতে হবে অনলাইনে। আর এইখানে আরো একখানা ব্যাপার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পুরো এই এরিয়াটা রয়েছে, তাই তোমাদেরকে অনলাইনেই বুক করতে হবে। তোমরা কিন্তু এসে স্পটে রুম বুক করতে পারবে না। যদি অনলাইনে রুম বুক করে এখানে থাকো, আমি বলছি এক আলাদা রকমের অভিজ্ঞতা কিন্তু তোমাদের অবশ্যই হবে, কারণ চারিদিকের ভিউ, এত ঘন জঙ্গল, এখানে থাকলে পরে আমি বলবো ডুয়ার্স ভ্রমণটা এক আলাদা রকমের অ্যাডভেঞ্চার হয়ে যাবে। এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় নাম্বার গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি আমি ছাওয়াখালী চা বাগানে। এখানে আসলে পরে তোমরা দেখতে পারবে বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান, এ প্রান্ত থেকে ও প্রান্ত যেদিকেই তাকাবে সেদিকেই শুধু সবুজে ঘেরা সুন্দর এক পরিবেশ তোমরা কিন্তু দেখতে পারবে। অসাধারণ ভিউ। এই যে চা বাগানগুলো রয়েছে, চা বাগানের মাঝখানে মাঝখানে বড় বড় এই যে উঁচু গাছগুলো, অজস্র পাখি বসে রয়েছে। পাখিদের কলরব যদি শুনতে চাও এখানে আসতে হবে, মাঝে মাঝে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। আর এই চা বাগানের ভেতরে কিন্তু আসলে পরে প্রচুর ময়ূর তোমরা দেখতে পারবে। আসা মাত্রই এই যে রাস্তাটা গেছে, এইখানেই ঠিক কিন্তু একখানা ময়ূর ছিল দাঁড়িয়ে। তবে বুঝতেই পারছো ক্যামেরা বন্দি করতে পারিনি, একটু আওয়াজ হলে পরেই ময়ূরটা চলে যাবে সেই ভয়ে। আমি এসে দেখেছি চা বাগানের পাশে শুধু এই কালো পিচে সরু রাস্তা একখানা আছে, যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া মাঝে মধ্যে যাওয়া আসা করছে। আমাদের টোটোওয়ালা দাদা বললেন যে জায়গাটা যখন একদম নিস্তব্ধ হয়ে যাবে তখন এখানে প্রচুর ময়ূর, প্রচুর একদম পরিযায়ী পাখিরা কিন্তু থাকে। সেই সময় যদি তোমরা ভিজিট করতে পারো তাহলে কিন্তু দারুণ সুন্দর ভিউ পাবে। আর এই যে রাস্তাটা রয়েছে, রাস্তাটার ওই পারেও কিন্তু বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে চা বাগান। জায়গাটা অসাধারণ অসাধারণ, অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত এই চা বাগানটি। সামনের দিকে দেখো ঢিপির মতো দেখা যাচ্ছে, বেশ পাহাড়ের মতো ভিউ পাবে। আর ওইখানেও কিন্তু খুব সুন্দর চা বাগান রয়েছে, ওপরের দিকেও তোমরা যেতে পারো। আমি কাছাকাছি রয়েছি, বেশি ভেতরে যাইনি, তবে তোমরা চাইলে পরে পুরো চা বাগানটা হাঁটা পথে ঘুরে দেখে নিতে পারো। রাস্তার ওপরেই এখানে কিন্তু টোটোওয়ালা দাদা তার টোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি ওই টোটো থেকে নেমে এই রাস্তা ধরে নিচের দিকে একটু নেমে এসেছি। বেশ খানিকক্ষণ এখানে সময় কাটালাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো। এসে পৌঁছালাম আমার তৃতীয় নাম্বার গন্তব্যস্থলে। এখন দাঁড়িয়ে রয়েছি মূর্তি রিভার ভিউ পয়েন্টের একদম ঠিক সামনে। জায়গাটা কতটা জমজমাট হয়ে উঠেছে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো, সব সময়ই জায়গাটা এরকম জমজমাট হয়ে ওঠে। তবে বন্ধুরা, রোডের ওপরেই কিন্তু দু সাইডে প্রচুর দোকানপাট, প্রচুর খাবার দাবারের দোকান তোমরা দেখতে পারবে। তেমনি এখানে খুব সুন্দর করে বড় করে লেখা রয়েছে আই লাভ মূর্তি, যেখানে সকলে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে ফটোশুট করছে। সামনেই দেখা যাচ্ছে মূর্তি নদী, পাশ দিয়ে রাস্তা রয়েছে, মূর্তি নদীর কাছেই এগিয়ে যাব। ওপরের দিক থেকে নিচের দিকে নেমে এলাম মূর্তি নদীর একদম ঠিক পাড়ে। এ প্রান্ত থেকে ও প্রান্ত বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত কিন্তু এই মূর্তি নদী। তবে জল দেখো একদম ঠিক সামান্য। ডুয়ার্সে মোটামুটি যতগুলো নদী রয়েছে প্রত্যেকটা নদীতেই কিন্তু তোমরা খুব অল্প পরিমাণে এরকম জল দেখতে পারবে, খরস্রোতা নদী বলা হয়।
শীতকালের আগে মোটামুটি প্রত্যেকটা নদীর জল কিন্তু শুকিয়ে যায়, তবে মূর্তি নদীতে এখন যতটা জল জমে রয়েছে, এত সুন্দর, এত স্বচ্ছ পরিষ্কার, মানে জলের নিচে যতগুলো পাথর রয়েছে প্রত্যেকটা পাথর দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। জল একদম সামান্য রয়েছে, দেখো যারা পায়ে হেঁটে ওই পারে গিয়েছিল তারা কিন্তু ঘুরে আবার জলের ওপর দিয়েই মানে নদী পারাপার করছে। তোমরা চাইলে পরে জলে নেমে বেশ খানিকক্ষণ মজাও করতে পারো। আমি বলবো এই জায়গাতে অবশ্যই তোমরা ভিজিট করবে, দারুণ সুন্দর লাগবে। খাওয়া দাওয়া, মূর্তি নদীতে গা ভাসানো এক আলাদা রকমের অভিজ্ঞতা হবে। এইমাত্র ঘুরে এলাম মূর্তি রিভার ভিউ পয়েন্ট থেকে। আসার পথে এন্ট্রি করলাম আর দাদা আমাদেরকে বলল যে সন্ধেবেলা স্ন্যাক্সটা পুরো রেডি। তাই ভাবলাম রুমে যাওয়ার আগে গরম গরম চিকেন পকোড়া সেটা অল্প টেস্ট করি, তার সাথে কিভাবে সন্ধেবেলা ব্রহ্মময়ী রিসর্টটা সেজে উঠেছে সেটাও একটু তুলে ধরা যাক। চারিদিকে বিভিন্ন রকমের আলো যা দিয়ে পুরো রিসর্টটা সাজানো হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তোমরা হয়তো আমাকে দেখে এটাই ভাবছো সোয়েটারটা কেন গায়ে রয়েছে। দিনের বেলা রৌদ্র ছিল, খুব একটা আমরা ঠান্ডা বুঝতে পারিনি। এখন যত রাত বাড়ছে হালকা হালকা কিন্তু ঠান্ডা লাগছে, যার জন্য ছেলে আর আমি দুজনে মিলেই সোয়েটার টুপি পরে একদম বসে পড়েছি দোলনায়। ছেলে আগে থেকেই দোলনায় বসে রয়েছে, পেছন দিকে রুমগুলোতে আমরা রয়েছি। হাতে রয়েছে গরম গরম চিকেন পকোড়া, খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। এখানে কিন্তু কেচাপ দিয়েছে, টমেটো সস, তার সাথে এরকম সুন্দর করে পেঁয়াজ কেটে দিয়েছে। টেস্ট করবো, এই ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম চিকেন পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চিকেন পকোড়া খেতে আমার দুই ছেলেই ভীষণ পছন্দ করে, যার জন্য রিশুকেই আগে টেস্ট করালাম। আমার থেকে চিকেন পকোড়ার টেস্ট ওই বেশি ভালো বুঝবে। চিকেন পকোড়াটা খেতে বেশ ভালো হয়েছিল। সন্ধেবেলা দোলনায় দোল খেতে খেতে সুন্দরভাবে সময় কাটালাম চিকেন পকোড়া খেতে খেতে। সৌরভ এতটা পরিমাণে ভিডিও শুট করতে, ছবি ক্লিক করতে ভালোবাসে, মাঝে মধ্যে ওর ওপরে আমি একটু রেগেও যাই। তবে আমি ছেলেকে নিয়ে একটু রুমে চলে গিয়েছিলাম, তার ফাঁকে পুরো ব্রহ্মময়ী রিসর্টের সন্ধেবেলার এই সুন্দর দৃশ্যটা ক্যাপচার করেছে। আর শুধুমাত্র ওর জন্যই ব্রহ্মময়ী রিসর্টের সন্ধেবেলার এই সুন্দর ভিউটা তুলে ধরতে পারলাম। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি ঠিক 9টা। রুম থেকে বেরিয়ে সোজা চলে এলাম ডাইনিং হলে, আর আমার সামনে সার্ভ করা হয়েছে রাতের খাবার। গরম গরম রাতের খাবার, মেনুতে অনেক কিছু রয়েছে। তোমরা হয়তো ভাবতেই পারো অনেক তাড়াতাড়ি রাতের খাবার কমপ্লিট করছি। না না, আসলে সারাদিন অনেকটা পথ জার্নি করে এখানে এসেছি, তারপরে সাইট সিন ঘুরতে গিয়েছি, একটু টায়ার্ড রয়েছি। তাই ভাবলাম ছেলেকে নিয়ে একটু তাড়াতাড়ি করে রাতের খাবারটা কমপ্লিট করে নেওয়াটাই বেস্ট অপশন হবে। রাতের খাবারে রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে কিন্তু ডাল, এটা হলো ভেজ ডাল, বেগুন ভাজা, এখানে রয়েছে মিক্স ভেজ তরকারি, চিকেন কষা, পাঁপড় ভাজা, স্যালাড, এবং এখানে রয়েছে কিন্তু চাটনি। সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে সার্ভ করা হয়েছে। গরম গরম খাবার, খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। ছেলে অলরেডি ডাল এবং পাঁপড় ভাজা দিয়ে খেতে শুরু করে দিয়েছে, খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। আমার পাকা বুড়োকে শুধু দেখো, এতক্ষণ খেতে ব্যস্ত ছিল, যেই দেখেছে পাপা ভিডিও করছে অমনি হাত নাড়তে চালু করে দিয়েছে। রিশু কিন্তু ক্যামেরা দেখে একদম ভয় পায় না। এদিকে আবার বড় ছেলে ও আবার ক্যামেরা দেখলেই পালিয়ে যায়, শুধু ছবি তুলতে ওর বাবার মতো ভীষণ পছন্দ করে। বিশ্বাস করো, একদম মন থেকে বলছি, দুপুরবেলা যা যা খেয়েছি, রাতের বেলা যা যা খাবার সার্ভ করা হয়েছে, প্রত্যেকটা খাবার অসাধারণ খেতে হয়েছিল। এখানে আসলে পরে খাওয়া দাওয়া নিয়ে কোনো রকমের তোমরা কমপ্লেন করতে পারবে না। রাতের খাবার কমপ্লিট করে সোজা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ঠিক 8টা। তবে আজ কিন্তু ভীষণ ভালো একখানা দিন আমার জন্য, বিশেষ করে আমার ছোট ছেলের জন্য। সকালবেলা জলখাবারটা কমপ্লিট করব, তারপরে সোজা বেরিয়ে যাব আজকে আমরা গরুমারা জঙ্গলে জঙ্গল সাফারি করার জন্য। প্রচুর প্রচুর এক্সাইটেড রয়েছি। তবে তার আগে সকালের জলখাবারটা কমপ্লিট করে নেব ব্রহ্মময়ী রিসর্ট থেকে। এখানে খুব সুন্দর একখানা বসার জায়গা রয়েছে, জায়গাটা খুব ভালো লাগলো। ব্যাক সাইডে রয়েছে বাম্বু ট্রি। আমি দাদাকে বললাম সকালের জলখাবারটা আমাকে এখানেই সার্ভ করতে, এখানে বসে সকালের জলখাবারটা কমপ্লিট করে নেব। দেখি সকালের জলখাবারে কি কি রয়েছে।
সকালের জলখাবারে রয়েছে ঠিক এরকম সাইজের গরম গরম ফুলকো লুচি, একটা ডিম সেদ্ধ, সাথে রয়েছে বাটি ভরে আলুর দম, যা দিয়ে সকালের জলখাবার কমপ্লিট করব। এখানে কাপে রয়েছে গরম গরম চা। চলো চট জলদি করে সকালের জলখাবারটা কমপ্লিট করা যাক। খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। ব্রহ্মময়ী রিসর্টে যখন আমি চেক ইন করেছিলাম, সেই দিনের দুপুরের খাবার, ইভিনিং স্ন্যাক্স, রাতের খাবার, পরের দিনের জলখাবার পুরোটাই কিন্তু একখানা প্যাকেজের মধ্যে। এখনো পর্যন্ত কোনো রকম এক্সট্রা টাকা আমাকে পে করতে হয়নি, যেহেতু আমি থাকা এবং খাওয়া মিলিয়ে প্যাকেজ করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে শুধুমাত্র রুম নিয়েও থাকতে পারো। সকালের জলখাবার পুরো কমপ্লিট করেছি। ইতিমধ্যে ব্রহ্মময়ী রিসর্টের ভেতরে আমাদের সাফারির গাড়ি এসে হাজির হয়েছে। এই গাড়ি করে আজকে সোজা চলে যাব গরুমারার জঙ্গলে জঙ্গল সাফারি করার জন্য। তবে তোমরা 2 জন থাকো কিংবা 6 জন থাকো, অবশ্যই সাথে কিন্তু আধার কার্ডের জেরক্সটা ক্যারি করবে। দাদার কাছে জিজ্ঞেস করলাম, বললো 6 জন থাকলে পরেও একজনের আধার কার্ডের জেরক্সটা কিন্তু শো করাতে হবে অফিসে। আমি এবং সৌরভ দুজনেই আধার কার্ডের জেরক্সটা নিয়ে নিয়েছি। যারটা প্রয়োজন পড়বে আমরা অফিসে গিয়ে শো করে দেব। আপাতত গাড়িতে উঠে সোজা রওনা দেব জঙ্গল সাফারির উদ্দেশ্যে। চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি জঙ্গল সাফারির উদ্দেশ্যে। বাতাবাড়িতে অবস্থিত ব্রহ্মময়ী রিসর্ট থেকে লাটাগুড়ির দূরত্ব 7 কিলোমিটার, যেখানে আজকে আমাদেরকে সবার প্রথমে যেতে হবে। রিসর্ট থেকে যেহেতু সাফারির গাড়ি আমাদেরকে পিক আপ করেছে, যার জন্য কিছু টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে পার্সোনাল গাড়ি রিজার্ভ করে রিসর্ট থেকে চলে আসতে পারো লাটাগুড়ি বিট অফিসে। সেখানে এসে সাফারির গাড়ি বুক করে নিতে পারো। তবে এক্সট্রা ঝামেলা আমি আর রাখিনি, কারণ অফিসে এসে আমাকে আবার লাইনে দাঁড়িয়ে সাফারির গাড়ি বুক করতে হবে। এর থেকে বেটার অপশন মনে হলো আমার রিসর্ট থেকেই সমস্ত কিছুটা বুক করে নেওয়া, যার জন্য আমি রিসর্টের ম্যানেজারের সাথে কথা বলে সাফারির গাড়িটা বুক করে নিয়েছিলাম। এসে ফাইনালি পৌঁছালাম লাটাগুড়ি বিট অফিসে। এখন আপাতত আমি বসে রয়েছি গাড়িতে, আর আমাদের পাইলট দাদা, মানে যিনি আজকে গাড়ি চালিয়ে পুরো জঙ্গলটা খুব সুন্দর করে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে, তিনি শুধু সৌরভের কাছ থেকে সৌরভের আধার কার্ডের জেরক্সটা নিয়ে গেল অফিসে। কিছু ফর্মালিটি রয়েছে সেগুলো পূরণ করার জন্য। দাদা বলল তোমরা আপাতত গাড়িতেই বসো, আমি যাচ্ছি, আমি সমস্ত কিছু ফর্মালিটি পূরণ করে আসবো। এই যে ব্যাক সাইডে অফিসটা দেখা যাচ্ছে, এটা কিন্তু টিকিট বুকিং কাউন্টার। তবে বন্ধুরা, আমরা লাটাগুড়ি দিয়ে কিন্তু জঙ্গলের ভেতরে এন্ট্রি করব। আপাতত এখন গাড়িতে বসে রয়েছি, দাদা আসুক, তারপরে সোজা রওনা দেবো আমরা জঙ্গল সাফারির উদ্দেশ্যে। লাটাগুড়ি বিট অফিসে সমস্ত কিছু ফর্মালিটি পূরণ করে সাথে গাইড দাদাকে নিয়ে আমরা এন্ট্রি করলাম গরুমারার জঙ্গলে জঙ্গল সাফারি করার জন্য। যখন তোমরা গরুমারার জঙ্গলে এন্ট্রি করবে, সামনের দিকের কিছুটা এরিয়াতে ভিডিও শুট করা বারণ রয়েছে। আলো আধারী পথ, উঁচু উঁচু গাছ, তার মাঝখান দিয়ে ছিটে ফোটা রয়েছে সূর্যের আলো। মানে এই পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে কি যে রোমাঞ্চকর একখানা ব্যাপার, সেটা তোমরা বুঝতেই পারছো। ভিউটা একটু সামনের দিকে দেখো, একদম ঘন জঙ্গল। লাটাগুড়ি বিট অফিস, মূর্তি বিট অফিস, নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, প্রেক্ষাগৃহ, প্রকৃতি ভবন, এইসব জায়গা থেকে তোমরা খুব সহজেই অফলাইনে টিকিট বুক করে নিতে পারো জিপ সাফারির। গরুমারার জঙ্গলে জঙ্গল সাফারি করার পর্যটকদের ভীষণভাবে ক্রেজ রয়েছে। তোমরা যারা ব্রহ্মময়ী রিসর্টে থাকতে চাইছো, ম্যানেজার দাদার সাথে একটু আগে ভাগে কথা বলে নিয়ে সাফারির গাড়িটা বুক করে নিতে পারো। হঠাৎ করে দেখতে পেলাম সুন্দর একখানা হরিণ, কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে দেখো। আমরাও কিন্তু একদম অনেকটা সামনাসামনি রয়েছি, কিন্তু নড়াচড়া করছে না সে। দারুণ। কিন্তু আজকে রিশু একটু দুষ্টুমি করছে, মাঝে মধ্যে এত চেঁচামেচি করছে, ওর জন্য। এই রিশু, রিশু রে দেখো লুকিয়ে গেল, দেখেছো? দারুণ দারুণ। রিশু এবারে ও মার খাবে আমার কাছে। ভিউটা শুধু দেখো, দেখো মুখ বের করেছে, মুখ বের করেছে, দারুণ। আমাদের পেছন পেছন আরো একখানা গাড়ি আসছে, তারাও নিশ্চয়ই দেখতে পারবে। তবে বেশি আওয়াজ হলে সমস্যা, পালিয়ে যাবে। রিশু ঠাস করে দেবো। দেখো পাখিদের আওয়াজ শুনে শোনো। এতক্ষণ ধরে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি,
এইবারে পালিয়ে গেল, পালিয়ে গেল। কত সুন্দর দেখলে হরিণটা? অনেক সুন্দর। অনেক সুন্দর। অনেকক্ষণ ধরে হরিণ দেখেছি। এর আগের বার আমরা চিলাপাতার জঙ্গলে জঙ্গল সাফারি করেছিলাম, সেই সময় হরিণ দেখেছিলাম রাস্তার এপার থেকে ওপার চলে যাচ্ছে খুব অল্প সময়ের জন্য। কিন্তু এখানে এত সুন্দর হরিণটাকে দেখলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। আমাদের পেছন পেছন আরো একখানা গাড়ি আসছে, সেই গাড়ির আওয়াজে হরিণটা একটু জঙ্গলের ভেতরে চলে গেল। তবে আমরা বেশ অনেকক্ষণ ধরেই দেখতে পেয়েছি। তবে ড্রাইভার দাদা আর আমাদের গাইড দাদা দুজনে কিন্তু একদম তাক পেতে বসে রয়েছে, তারা গল্প করছে কিন্তু তাদের কান নজর রয়েছে জঙ্গলের ভেতরে, কোথায় কি রয়েছে সেটা আমাদেরকে দেখাবে বলে। এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগলো। এইমাত্র চোখে পড়বে সুন্দর একখানা বড় পেখমালা ময়ূর। সত্যি কথা বলতে জনবসতি ছেড়ে এই জঙ্গল ভ্রমণের এক আলাদাই মজা রয়েছে। জঙ্গল সাফারিতে এসে আমি কতটা মজা করেছি সেটা তোমরা একটু হলেও আন্দাজ করতে পারছো। তবে তোমরা চাইলে জঙ্গলের মধ্যে 3 রকমের সাফারি করতে পারবে: এলিফ্যান্ট সাফারি, ওয়াচ টাওয়ার সাফারি এবং কোর এরিয়া জিপ সাফারি। তবে আমি বুক করেছিলাম কোর এরিয়া জিপ সাফারি, যাতে পুরো জঙ্গলটা খুব সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারি। তবে তার মধ্যে রয়েছে 5খানা ওয়াচ টাওয়ার সাফারি। ওয়াচ টাওয়ার সাফারিতে তোমরা মেদলা ওয়াচ টাওয়ার সাফারি, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি, চাপড়ামারি ওয়াচ টাওয়ার সাফারি, চন্দ্রচূড় এবং ছুকছুকি ওয়াচ টাওয়ার সাফারি করে নিতে পারো। তবে মাথায় রাখতে হবে, যদি তোমরা কোর এরিয়া জিপ সাফারি করো তাহলে বেশ অনেকক্ষণ ধরে জঙ্গলের ভেতরে সময় কাটাতে পারবে এবং ঘন জঙ্গলের ভেতরে এন্ট্রি করতে পারবে। তুলনামূলক ততটা তোমরা ঘন জঙ্গলের ভেতরে এন্ট্রি করতে পারবে না যদি তোমরা ওয়াচ টাওয়ার সাফারি করো। তবে মেদলা ওয়াচ টাওয়ার সাফারি ও যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি করলে জীবজন্তুর দেখা তোমরা অবশ্যই পাবে। একদম ভোরবেলা ও বিকেলবেলা সাফারি করলে বন্যপ্রাণী বেশি দেখা যায়। এই ময়ূরগুলো দেখে একদম মন শান্তি হয়ে গেল। এত সুন্দর, এত কাছ থেকে, মানে কি বলবো, পাশ দিয়ে গাড়ি এলো কিন্তু এইটুকু কিন্তু নড়াচড়া করলো না। রিশু, তোমার কেমন লাগলো বলো? দারুণ মজা। দারুণ মজা, অসাধারণ। মানে এত সুন্দর ভিউ দেখতে পারবো, এত জীবজন্তুর দেখা পাবো, সত্যি আশা করিনি। আস্তে আস্তে অনেক কিছুই কিন্তু আমরা দেখতে পারছি। গরুমারা জাতীয় উদ্যানে সাফারি করা ও টিকিট বুক করার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এবং সময় রয়েছে, যেগুলো মানতে হবে। অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সাফারির টাইমিং রয়েছে সকালবেলা 6:30 থেকে সকাল 8টা পর্যন্ত, সকাল 9টা থেকে সকাল 10:30 পর্যন্ত, দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত, বিকেল 3:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। মোট 4টে শিফটে এখানে সাফারি হয়। যদি তোমরা স্পটে এসে অফিস কাউন্টারে গিয়ে সরাসরি সাফারির গাড়ি বুক করতে চাও তাহলে যে টাইমিংগুলো বললাম সাফারির, সেই টাইমিংয়ের থেকে মোটামুটি 1 ঘন্টা আগে তোমাদেরকে অফিস কাউন্টারে পৌঁছে যেতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত কিছু মিলিয়ে উত্তরবঙ্গ যেন একখানা পরিপূর্ণ প্যাকেজ। আর এইবারে আমাদের কিন্তু জঙ্গল সাফারি ভীষণ সুন্দরভাবে কাটলো, খুব সুন্দর একখানা জার্নি কমপ্লিট করলাম। এইবারে সোজা রওনা দিয়েছি আমাদের রিসর্টের দিকে। রিসর্টে এবারে যাব, রিসর্টের রাস্তাটা আমরা ধরেও নিয়েছি। তবে সত্যি কথা বলতে বাড়িতে অনেক কিছু স্মৃতি কিন্তু ক্যাপচার করে নিয়ে যাব। পিক আপ, ড্রপ এবং জঙ্গল সাফারি মিলিয়ে আজকে আমাদের খরচা হলো 2940 টাকা। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 11টা। এই মাত্র আমরা জঙ্গল সাফারি কমপ্লিট করে এসে পৌঁছালাম ব্রহ্মময়ী রিসর্টে। রিসর্টের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। তবে রুমে গিয়ে ফ্রেশ হব, রেডি হব, তারপরে রিসর্টের আশেপাশে থাকা ছোট্ট গ্রামাঞ্চল এবং কিছু রয়েছে টুরিস্ট পয়েন্ট, যেগুলো পায়ে হেঁটে ঘুরে দেখব। তবে আপাতত রুমে যাব, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের রিসর্ট থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে চলে এলাম খুব সুন্দর একখানা জায়গাতে। এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, বিস্তীর্ণ এলাকা জুড়ে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু সবুজে ঘেরা এক আলাদা রকমের পরিবেশ। পুরোটাই কিন্তু চা বাগান। চা বাগানের নিচের দিকে নামার জন্য এখানে রয়েছে কিন্তু ছোট্ট একখানা রাস্তা। এই রাস্তা ধরে নিচের দিকে নামতে পারো। তবে আমাদের ম্যানেজার দাদা বলে দিলেন এই চা বাগানের ভেতরে কিন্তু লেপার্ড লুকিয়ে থাকতে পারে, তাই তোমরা একটু সাবধানে ঘুরবে। এই রাস্তা ধরে নিচের দিকে নামবো। এই যে চা বাগানের মাঝখানে বড় বড় উঁচু উঁচু গাছগুলো,
ঠিক ওই কোণ থেকে উঁকি দিচ্ছে সূর্যি মামা। এত সুন্দর লাগছে ভিউটা দেখতে, কি বলবো। চা বাগানে ঘুরতে এসে আমার চোখে পড়া সুন্দর কিছু মুহূর্ত ক্যাপচার করেছি, সাথে ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরেছি। এই সুন্দর মুহূর্ত, সুন্দর ভিউ তোমরা একটু উপভোগ করো। সাথে জঙ্গল সাফারি নিয়ে কিছু কথা বাকি রয়ে গিয়েছে। তোমরা যারা পাখি দেখতে বেশি ইন্টারেস্টেড রয়েছো, চুকচুকি ওয়াচ টাওয়ার সাফারি করে নিতে পারো। হাঁটা পথে খুব সুন্দরভাবে ঘুরে দেখছি সম্পূর্ণ চা বাগান। লোকেশনটা এত সুন্দর, এখানে তোমরা ছবি ক্লিক করতে পারবে, ভিডিও শুট করতে পারবে, তাতে কেউ কোনো রকম বাধা নিষেধ দেবে না। কিন্তু কিছু কথা মাথায় রাখতে হবে, কোনো চা গাছে একদম তোমরা হাত দেবে না। এবং আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, ভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে, হাতের ডান দিকে এবং বাঁ দিকে সারিবদ্ধভাবে কিন্তু রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান। ঠিক মাঝখান দিয়ে যে বড় রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরেই কিন্তু আমি হাঁটা পথে ঘুরে দেখছি। তবে চা বাগানের ঠিক মাঝখান দিয়ে যে সরু রেখাগুলো পড়েছে, দেখো বুঝতে পারবে পার্ট বাই পার্ট, এই সরু রাস্তা দিয়ে তোমরা চা বাগানের ভেতরে একদম যাবে না, এতেও বাধা নিষেধ রয়েছে। তাছাড়া তোমরা বড় রাস্তা দিয়ে খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। অনেকক্ষণ ধরে সময় কাটালাম, জায়গাটা এতটাই সুন্দর, সত্যি এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না। চারিদিকে হালকা হালকা কুয়াশা পড়েছে এবং বড় বড় গাছ, তার অসাধারণ ভিউ। কিছু কিছু গাছে এখনো গাছের পাতা রয়েছে, কিছু গাছ থেকে পাতা ঝরে গেছে। ভিউটা এত সুন্দর লাগছে, কি বলবো। আরো কিছুক্ষণ এখানে সময় কাটাবো, সন্ধে হওয়ার আগে এখান থেকে আবার রিসর্টের দিকেই ফিরে যাব। সানসেট ভিউ যদি খুব সুন্দরভাবে দেখার ইচ্ছে থাকে, তোমরা একবার চা বাগানে চলে আসতে পারো রিসর্ট থেকে হাঁটা পথে। তবে মূলত বাতাবাড়ি যার জন্য বিখ্যাত, চা বাগান, সেই চা বাগানে যদি ঘুরতে না আসি তাহলে কেমন লাগে। বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে সন্ধে নামার আগে আগেই চলে গিয়েছিলাম রিসর্টে। টি গার্ডেন থেকে ঘুরে এসে সোজা রুমে গিয়ে সময় কাটিয়েছি আমি, রিশু আর সৌরভ। সন্ধেবেলা আজকে স্ন্যাক্সে ছিল কিন্তু ভেজ পকোড়া, তার সাথে গরম গরম চা। রুমে বসে খেয়েছি, গল্প গুজব করেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত্রি ঠিক 9:30 থেকে 10:45। চলে এলাম ডাইনিং হলে রাতের খাবার কমপ্লিট করার জন্য। আজকে মেনুতে অনেক কিছু আইটেম রয়েছে, একে একে বলি। সাদা ভাত, আলু ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি, চিকেন কষা, পাঁপড় ভাজা, চাটনি। এক্সট্রা ভাবে অর্ডার করেছি আমি বুরুলি মাছ। ডুয়ার্সে এসে যদি তোমরা বুরুলি মাছ না খাও, তাহলে ডুয়ার্স ভ্রমণটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে। অপশান যখন রয়েছে, কেন খাবো না। এই হলো বাটি ভরে বুরুলি মাছ। খেয়ে টেস্ট করে দেখবো খেতে কেমন হয়েছে। তবে এত সুন্দর কালার এসছে, দেখে তো মনে হচ্ছে অসাধারণ হবে। সাথে রয়েছে স্যালাড। আর দেরি করব না, ভীষণ জোরে খিদে পেয়ে গিয়েছে, সোজা খাবো এবং রিভিউ দেবো খাবারগুলো খেতে কেমন হয়েছে। মূর্তি নদীর জলে ধরা পড়ে বুরুলি মাছ। এর আগে অনেকের কাছে বুরুলি মাছের কথা শুনেছি, সেইভাবে খেয়ে দেখিনি। হাতে যখন অপশন রয়েছে, কেন হাতছাড়া করব। তাই আগে ভাগেই দাদাকে বলে দিয়েছিলাম বুরুলি মাছের কথা। খুব সুন্দর করে রান্নাটা করে আমাদের সামনে সার্ভ করেছিল। মাছটাও খেতে অসাধারণ। তোমরা যারা বুরুলি মাছ খেতে চাইছো, একটু আগে ভাগে জানিয়ে দেবে। আসলে ভীষণ ফেমাস একখানা মাছ, এবং ডুয়ার্সে যারা ভ্রমণ করতে আসে একবার হলেও বুরুলি মাছটা ট্রাই করে। বাজারে পাওয়া গেলেও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যার জন্যই তোমাদের বললাম, যদি তোমরা কেউ খেতে ইচ্ছুক অবশ্যই আগে ভাগে জানিয়ে দেবে রিসর্টে। 250 গ্রাম বুরুলি মাছের দাম পড়েছিল 300 টাকা। রাতের খাবার খেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে সকাল ঠিক 10টা। ডুয়ার্স ভ্রমণের আজ হলো আমার তৃতীয় দিন। সকালবেলা জলখাবারটা অলরেডি কমপ্লিট করে নিয়েছি ব্রহ্মময়ী রিসর্টে। ডুয়ার্স ভ্রমণে এসে ব্রহ্মময়ী রিসর্টে আমি রুম নিয়েছিলাম। এখানকার পরিষেবা, খাওয়া দাওয়া, আশেপাশের পরিবেশ আমার ভীষণ ভালো লেগেছে। অনেক ভালো ভালো স্মৃতি নিয়ে বাড়িতে ফিরবো। আশা করছি তোমরাও যদি এখানে রুম নিয়ে থাকো, ডুয়ার্স ভ্রমণ করো, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমরা যারা শুধুমাত্র রুম নিয়ে থাকতে চাইছো, 4 বেডের রুম উইথ এসি খরচা হবে 2500 টাকা, এবং ডাবল বেডরুম উইথ এসি খরচা হবে 1500 টাকা। তোমরা যারা ঠিক আমার মতো থাকা এবং খাওয়ার এই পুরো প্যাকেজ নিয়ে থাকতে চাইছো, মাথা পিছু খরচা হবে 1300 টাকা করে। তোমরা যারা ব্রহ্মময়ী রিসর্টে রুম নিয়ে থাকতে চাইছো, আগে থেকে রুম বুক করতে চাইছো, কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। তোমরা সরাসরি এনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো।
এখানকার চেক আউট টাইম হলো সকালবেলা ঠিক 11টা। 11টার আগে আমি পুরো রেডি হয়ে গিয়েছি। এখান থেকে সোজা চলে যাব নিউ মাল জংশনে। সেখান থেকে ট্রেন ধরে রওনা দেবো আমি আমার বাড়ির উদ্দেশ্যে। ডুয়ার্স ভ্রমণের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যারা অলরেডি ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।